আসসালামু আলাইকুম। আজকে আমাদের লিপিড মেটাবলিজমের উপরে প্রথম ক্লাস। তো আজকে আমরা পড়তে যাচ্ছি প্রথমে লিপিড ডাইজেশন। সো আমাদের ডায়েটের লিপিড বিভিন্ন খাবারে থাকে, যেমন দুধে ফ্যাট থাকতে পারে, তাছাড়া মাছের অয়েল বা মাছের তেল যেটাতে ওটাতে ফ্যাট থাকবে, তারপরে মাংসে কিছু কিছু মাংসের চর্বি বা ফ্যাট, তো বিভিন্ন জায়গায় ফ্যাট থাকছে। তো এই ফ্যাটগুলোকে বলা হচ্ছে ডায়েটারি লিপিড, যেগুলো আর কি আমরা ডায়েটের মাধ্যমে ইনটেক করছি। তো ইন বিগিনিং অফ লিপিড ডাইজেশন, প্রথমে আমাদের ডায়েটারি লিপিডটা মাউথে আসে। আমরা জানি কম্পার্টমেন্ট প্রথমেই মাউথ। তো মাউথে লিপিডের কোনো ডাইজেশন হবে না। এর কারণ কি? কারণ হচ্ছে যে মাউথে লিপিড ডাইজেশনের মতন সেরকম কোনো এনজাইম থাকে না। আর আমাদের মাউথে যে এনজাইম একটা থাকে লিঙ্গুয়াল লাইপেজ, যেটাকে বলা হয়, যেটা কিনা ডরসাল সারফেস অফ দ্য টাঙের ইবনার্স গ্ল্যান্ড থেকে আসে। তো ওইটা এখানে আর কি কার্যকরী নয়, তার জন্য এটা এখানে কোনো কাজ করে না। দেন এরপর র্যাটেড লিপিডটা চলে আসে স্টোমাকে। স্টোমাকে এসে গ্যাস্ট্রিক লাইপেজ আর লিঙ্গুয়াল লাইপেজ, এই দুইটা হচ্ছে অ্যাসিড স্ট্যাবল। তো স্টোমাকে হাই অ্যাসিডিটির কারণে HCl এর উপস্থিতিতে, এই দুটোর উপস্থিতিতে ডায়েটারি লিপিডটা ভাঙা শুরু হয়। তো এখানে মেইনলি 30% অফ ডায়েটারি লিপিডটা ডাইজেস্টেড হয়, আর 70% রিমেইন থেকে যায়। তো এখানে মেইনলি শর্ট আর মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিডগুলো ডাইজেস্টেড হয়। আর যদি দেখা যায় যে প্যানক্রিয়াটিক এনজাইমের কোনো ইনসাফিসিয়েন্সি আছে, বা স্টোমাকের পিএইচটা নিউট্রাল, তাহলে সেক্ষেত্রে এটার মানে যে 30% ডাইজেস্টেড হয়, সেগুলো মেনলি এই কারণেই হবে। আর এই শর্ট আর মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিডগুলোর কার্বন সংখ্যা 12 থেকে কম হবে। আর ইনফ্যান্টদের ক্ষেত্রে ওদের স্টোমাকের পিএইচটা নিয়ারলি নিউট্রাল থাকে, এই জন্য ওদের হচ্ছে মিল্কের যে ফ্যাটটা থাকে ওটা স্টোমাকে ডাইজেস্ট হয়ে যায়। আচ্ছা, দেন এরপরে ফুডটা চলে আসবে আমাদের স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইনে ডিউরিনামে আসবে মেনলি। সো ডিউরিনামে আমাদের জানি, আমাদের ডিউরিনামে গল ব্লাডার থেকে যে বাইল অ্যাসিড, বাইল সল্ট এগুলো আসে। তো এগুলোর মাধ্যমে মেনলি ইমালসিফিকেশন প্রসেসে লার্জ লিপিডের যে ড্রপলেটগুলো থাকবে সেগুলো আস্তে আস্তে স্মলার পার্টিকেলসে পরিণত হবে। তো ইমালসিফিকেশন মানেই হচ্ছে যে বাইল সল্ট আর বাইল অ্যাসিডের সহায়তায় এই যে লার্জ ড্রপলেটগুলোকে আস্তে আস্তে ছোটো কণায় ভেঙে ফেলা আর কি। এবং এর একটা ডিটারজেন্ট অ্যাকশন আছে, যার মাধ্যমে এই ছোটো ছোটো ড্রপলেটগুলোকে একসাথে মিশে ফেলবে, দেখতে একটা সাবানের ফেনার মতন মনে হবে তখন। এরপরে এই খাবারটা চলে আসবে আমাদের প্যানক্রিয়াসে। সো মেইনলি লিপিড ডাইজেশনটা হবে আমাদের প্যানক্রিয়াসেই। তো লিপিডের ক্ষেত্রে এই যে ইমালসিফিকেশনের পরে 3 ধরনের প্রোডাক্ট পাওয়া যাবে। একটা হচ্ছে ট্যাগ বা ট্রাইএসাইল গ্লিসারল, আরেকটা হচ্ছে কোলেস্টেরল এস্টার, অ্যান্ড আরেকটা হচ্ছে ফসফোলিপিড। তো ফার্স্টে কোলেস্টেরল এস্টার, ফার্স্টে ট্রাইএসাইল গ্লিসারল, এটা প্যানক্রিয়াটিক লাইপেজ আর কোলাইপেজের সহায়তায় ভাঙবে, ভেঙে 2 মনোএসিল গ্লিসারল আর কিছু ফ্রি ফ্যাটি অ্যাসিড পরিণত করবে। ক্ষেত্র বিশেষে এই 2 মনোএসিল গ্লিসারলটা আবার 1 মনোএসিল গ্লিসারল থেকে ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়ে যেতে পারে। সো এখানে আবার একটা পানির সংযোজন ঘটবে। আর ট্যাগ আমরা জানি ট্রাইএসাইল গ্লিসারল মানে এটাতে 3টে অ্যাসেল মূলক থাকবে, আর 2 মনো অ্যাসেল গ্লিসারল মানে এখানে অ্যাসেল মূলক একটা থাকছে। সো তাহলে 2টা ফ্রি ফ্যাটি অ্যাসিডটা এখানে রিলিজ হয়ে যাচ্ছে। দেন কোলেস্টেরল এস্টার, এটা হচ্ছে কোলেস্টেরল স্টারেজ এনজাইমের প্রভাবে ভেঙে কোলেস্টেরলে পরিণত হবে এবং সাথে সাথে ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। সো এই বিক্রিয়াতেও পানির একটা সংযোজন ঘটবে। আর সবার শেষে ফসফোলাইপেজের উপস্থিতিতে ফসফোলিপিডটা ভেঙে গিয়ে লাইসোফসফোলিপিডে পরিণত হবে। এখানেও
লাইসোফসফোলিপিডের সাথে সাথে ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হবে এবং এখানে এনজাইমে না হবে ফসফোলাইপেজ A2। এখানেও পানি সংযোজন বা হাইড্রেশন হচ্ছে। সো তাহলে টোটাল লিপিড ডাইজেশনে আমরা দেখতে পেলাম যে ইন প্রোডাক্ট হচ্ছে চারটা জিনিস: 2-monoacylglycerol, ফ্রি ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল অ্যান্ড হচ্ছে লাইসোফসফোলিপিড। আমাদের এর পরের টপিক হচ্ছে লিপিড অ্যাবজর্পশন। তো আমাদের লিপিডেরও ডাইজেস্ট হয়ে গেল, আমরা দেখলাম যে স্মল ইন্টেস্টাইনে ডাইজেস্ট হয়ে গেল। দেন আমাদের শুরু হবে লিপিডের অ্যাবজর্পশনটা। সো লিপিডের অ্যাবজর্পশন শুরু করার আগে আমরা একটা জিনিস জেনে রাখা ভালো যে আমরা একটু আগে দেখেছিলাম যে বাইল অ্যাসিড আর বাইল সল্টটা লিপিড ডাইজেশনে হেল্প করে। তো এই বাইল অ্যাসিড আর বাইল সল্টটা কীভাবে স্মল ইন্টেস্টাইনে আসে আমরা যদি দেখতে চাই, প্রথমে আমরা জানি যে লিভার থেকে বাইল অ্যাসিড তৈরি হয় এবং সেটা যে গল ব্লাডারে সঞ্চিত অবস্থায় থাকে। সো গল ব্লাডার থেকে বাইল সেটা সিস্টিক ডাক্টের মাধ্যমে আসে এবং লিভার থেকে দুইটা ডাক্ট আসে, একটা হচ্ছে রাইট হেপাটিক আর একটা হচ্ছে লেফট হেপাটিক ডাক্ট। এই দুটো ডাক্ট মিলে কমন হেপাটিক ডাক্ট ফর্ম করে। দেন এই সিস্টিক ডাক্ট আর কমন হেপাটিক ডাক্ট মিলে কমন বাইল ডাক্ট ফর্ম করবে। ওদিকে আমাদের যে প্যানক্রিয়াস ছিল সেখানে দুইটা ডাক্ট থাকে আমরা জানি, মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট অ্যান্ড অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট। অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্টটা মেইনলি মেইন প্যানক্রিয়াটিক ডাক্টটি যে ওপেন করে। তো এই মেইন প্যানক্রিয়াটিক ডাক্টটা আবার এই কমন বাইল ডাক্টের সাথে মিলে ভ্যাটার অফ অ্যাম্পুলা ফর্ম করবে অ্যান্ড দেন এই ভ্যাটার অফ অ্যাম্পুলাটা সেকেন্ড পার্ট অফ ডিডোনামে মেজর ডিডোনাম প্যাপিলার নিচে ওপেন করবে। এইভাবে আর কি বাইল অ্যাসিড আর যে বাইল সল্টটা আমাদের ছিল সেটা ডিউডেনামে আসবে, অর্থাৎ স্মল ইন্টেস্টাইনে আসছে। তো আমাদের লিপিডের এই অ্যাবজর্পশনটাও স্মল ইন্টেস্টাইনে হয় বলা যায়, স্মল ইন্টেস্টাইনে। তো আমাদের লিপিডের যে ইন প্রোডাক্ট ছিল 2-monoacylglycerol, ফ্রি কোলেস্টেরল, ফ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্ড লাইসোফসফোলিপিড, এইগুলোর সাথে বাইল সল্ট যেটা কিনা 20টা থেকে 40টা হতে পারে, এই বাইল সল্টগুলো এবং ভিটামিন A, D, E কে আমরা জানি ভিটামিন A, D, E কে হচ্ছে লিপিড সলিবল ভিটামিনস বা এগুলো মিলে একটা জিনিস ফর্ম করবে, সেটা হচ্ছে মিক্সড মাইসেলি। এটার নাম হচ্ছে মিক্সড মাইসেলি। তো মাইসেলি স্ট্রাকচারটা যদি আমরা দেখি যে এটার একটা স্পেরিক স্ট্রাকচার বা গোলাকার স্ট্রাকচার বলা যায় এবং এটার এই যে গোল গোল অংশগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে হাইড্রোফিলিক এন্ড। হাইড্রোফিলিক বলতে পানি প্রিয় বলা যায়। আমরা জানি লিপিডটা ওয়াটার ইনসলিবল, কিন্তু ওয়াটার সলিবল হতে গেলে অবশ্যই যদি অ্যাবজর্পশন হতে চাই তাহলে অবশ্যই ওয়াটার সলিবল হতে হবে। তো এখানে মাইসেলি ফর্ম হওয়ার উদ্দেশ্যটা এটা, যাতে লিপিডটা ওয়াটার সলিবল হতে পারে। সো এই জন্য হাইড্রোফিলিক এন্ডটা থাকবে বাইরের দিকে এবং হাইড্রোফোবিক টেলগুলো থাকবে ভিতরের দিকে। এবং এই যে মাইসেলি এটার কোরে বা সেন্টারে থাকবে সেই এন্ড প্রোডাক্টগুলো, মানে বলা যায় যে একদম এন্ড প্রোডাক্টগুলোকে ঘিরে আর কি মাইসেলিটা ফর্ম হবে। বাইল সল্ট, বাইল অ্যাসিড আর যে ভিটামিন A, D, E কে এগুলোর সহায়তায়। সো লিপিড অ্যাবজর্পশনের জন্য একটা জিনিস মনে রাখা দরকার যে শর্ট অ্যান্ড মিডিয়াম চেন যে ফ্যাটি অ্যাসিডগুলো আছে এগুলো সাধারণত ওয়াটার সলিবল হয়ে থাকে, তার জন্য এদের মাইসেলের হেল্প প্রয়োজন হয় না, এরা ডিরেক্টলি ব্লাডে অ্যাবজর্ব হয়ে যেতে পারে। কিন্তু আমাদের যে বাকি লং চেইন ফ্যাটি অ্যাসিডগুলো আছে, লং চেইন ফ্যাটি অ্যাসিডগুলোর এবং এই যে 2-monoacylglycerol, কোলেস্টেরল, লাইসোফসফোলিপিড এগুলোর জন্য অবশ্যই মাইসেলের হেল্প প্রয়োজন। এগুলো মাইসেলের হেল্প ছাড়া কোনোভাবেই অ্যাবজর্পশন হতে পারে না। তো আমরা যদি দেখি এই যে পুরোটা হচ্ছে আমাদের এন্টেরোসাইট এবং এটা হচ্ছে আমাদের ইন্টেস্টাইনাল লুমেন আর এটা হচ্ছে আমাদের ব্লাড। তো প্রথমে মাইসেলিটা যেটা ফর্ম হলো সেটা ইন্টেস্টাইনাল লুমেনের বর্ডারের কাছে আসবে, দেন সেটা এন্টেরোসাইটে প্রবেশ করবে। এন্টেরোসাইটে প্রবেশের পর যে প্রসেসটা হবে সেটার নাম হচ্ছে রিএস্টারিফিকেশন বা রিসিনথেসিস অফ ট্যাগ। তো এখানে কি হবে, আমরা আগে দেখেছিলাম যে ট্যাগ ভেঙে মনোএসিলগ্লিসারল, কোলেস্টেরল এস্টারেজ ভেঙে কোলেস্টেরল, লাইসোফসফোলিপিডে পরিণত হয়েছিল। এখানে ঠিক তার উল্টো ঘটনাটা ঘটবে।
তো প্রথমে লং চেইন ফ্যাটি অ্যাসিডটা ফ্যাটি অ্যাসিড কোয়ে সিনথেটিস বা থায়োকাইনেজের প্রভাবে ভেঙে ফ্যাটি অ্যাসাইল কোয়েতে পরিণত হবে। আর 2-মোনোএসিল গ্লিসারল আবার ফ্যাটি অ্যাসিড কোয়ের সাথে মিলে গিয়ে অ্যাসাইল ট্রান্সফারেজ এনজাইমের প্রভাবে ট্যাগে পরিণত হবে এবং কোয়ে গ্রুপটাকে ছেড়ে দিবে। আর কোলেস্টেরলটা ফ্যাটি অ্যাসিড কোয়ের সাথে যুক্ত হয়ে কোলেস্টেরল এস্টার ফর্ম করবে এবং কোয়ে গ্রুপটা ছেড়ে দেবে। এবং লাইসোফসফোলিপিডটা আবার ফ্যাটি অ্যাসিড কোয়ের সাথে যুক্ত হয়ে ফসফোলিপিড ফর্ম করবে এবং কোয়ে গ্রুপটা ছেড়ে দেবে। সো এখানে একটা জিনিস দেখার বিষয় যে মাইসেলির এখানে একটা কথা আছে যে মাইসেলির ফেরিং অ্যাকশন। তো মাইসেলির কাজটাই হচ্ছে যে ওয়াটার ইনসলিবল লিপিডটাকে বয়ে ইন্টারসাইড পর্যন্ত এনে দেওয়া, এই পর্যন্ত ওর কাজ শেষ। ও এবার কী করবে, এই যে বাইল সল্টগুলো এগুলো মাইসেলি থেকে আলাদা হয়ে যাবে এবং আমরা তো দেখতেই পেলাম যে ইন প্রোডাক্টগুলো আলাদা হয়ে গেছে। সো বাইল সল্টটা আবার এই ইন্টেস্টিনাল লুমেনে ব্যাক করবে। কেন ব্যাক করবে? যাতে আবার মাইসেলি ফর্মে হেল্প করতে পারে। তো এই যে অ্যাকশনটা মাইসেলির, যে ও ইন্টারসাইটে আসবে, এসে ভেঙে যাবে এবং আবার পুনরায় বাইল সল্ট রূপে বের হয়ে যাবে, এটাকে বলা হয় ফেরিং অ্যাকশন অফ মাইসেলি। সো লিপিডের অ্যাবজর্পশনে এই ফেরিং অ্যাকশনটা খুবই ইম্পর্টেন্ট। তো এরপর যে এন্ড প্রোডাক্টগুলো ছিল এবং তার সাথে অ্যামাইনো অ্যাসিড এবং অ্যাপোলিপোপ্রোটিন B48, B1, A1 এগুলো মিলে কাইলোমাইক্রন ফর্ম করবে। সো কাইলোমাইক্রনটা দেন ব্লাডে অ্যাবজর্ব হবে। এখন এখানে প্রশ্ন হচ্ছে কাইলোমাইক্রন ফর্ম করার কারণ কি? কারণ ওই যে একই কারণ, যেহেতু এই ট্যাগ ফ্যাটি অ্যাসিড এগুলো ওয়াটার ইনসলিবল, এগুলোকে সলিউবল করার জন্যই কাইলোমাইক্রনের ফর্মেশন। সো আমরা দেখতে পেলাম যে অ্যাপোলিপোপ্রোটিন, A1, B48, ফসফোলিপিড, আনস্টারিফাইড কিছু কোলেস্টেরল, আর যে নতুন সিনথেসিস হইল ট্যাগ, তারপর কোলেস্টেরল এস্টার, এগুলো মিলে কাইলোমাইক্রন ফর্ম করবে। তারপরে এই কাইলোমাইক্রনটা কী হবে, এটা ব্লাডের মাধ্যমে লিম্ফ ভেসেলে চলে যাবে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায়। তারপরে সেটা লিম্ফ ভেসেলস দিয়ে থোরাসিক ডাক্টে যাবে। থোরাসিক ডাক্ট আমরা জানি লেফট সাবক্লেভিন ভেনে ড্রেন করে, সেটার মাধ্যমে পরবর্তীতে এটা ব্লাডে এন্টার করবে এবং ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল হিসেবে ভেঙে এটা ভেঙে পরবর্তীতে ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল প্রডিউস করবে। এখানে যে এনজাইমটা হেল্প করবে সেটার নাম হচ্ছে লিপোপ্রোটিন লাইপেজ। তো এই ফ্রি ফ্যাটি অ্যাসিডের গ্লিসারল পরবর্তীতে বিটা অক্সিডেশনে যাওয়ার মাধ্যমে ফ্রি ফ্যাটি অ্যাসিডটাই শুধুমাত্র বিটা অক্সিডেশনে যাবে, গ্লিসারল পার্টটা বিটা অক্সিডেশনে যায় না। তো গ্লিসারল অন্যভাবে বলা যায় গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে এবং ফ্রি ফ্যাটি অ্যাসিড বিটা অক্সিডেশনের মাধ্যমে পরবর্তীতে শক্তি প্রডিউস করবে। আর এখানে আরেকটা জিনিস, যে আফটার অ্যাবজর্পশনের পরে বাইল সল্টটা কামব্যাক করে লুমেনে চলে যাবে মাইসেলি আবার পুনরায় ফর্ম করার জন্য, যাতে পুনরায় আবার লিপিড অ্যাবজর্পশন হতে পারে। তো এটাই ছিল লিপিড অ্যাবজর্পশনের সাম টোটাল। আচ্ছা, নেক্সটে আমরা পড়ব লিপিড মেটাবলিজম। সো লিপিড মেটাবলিজমের প্রথমে আমাদেরকে যে ইম্পর্টেন্ট জিনিসটা পড়তে হবে সেটা হলো ব্লাড বা প্লাজমা লিপিড কী কী আছে এবং সেগুলোর ভ্যালুগুলো। সো প্রথমে মোট 4টা প্লাজমা লিপিড আমরা পাই: টোটাল কোলেস্টেরল, ট্যাগ বা ট্রাইঅ্যাসাইল গ্লিসারল, ফসফোলিপিড আর ফ্রি ফ্যাটি অ্যাসিড। এগুলোর পরিমাণগুলো পড়তেই হবে, খুবই ইম্পর্টেন্ট। টোটাল কোলেস্টেরল আমাদের বডিতে থাকে নর্মালি 150 থেকে 220 মিলিগ্রাম পার ডেসিলিটার। ট্যাগ থাকে 75 থেকে 150 মিলিগ্রাম পার ডেসিলিটার অ্যাকর্ডিং টু এবিসি, বাট স্ট্যান্ডার্ডটা হচ্ছে 60 থেকে 150 মিলিগ্রাম পার ডেসিলিটার। ফসফোলিপিড থেকে 150 থেকে 200 মিলিগ্রাম পার ডেসিলিটার আর ফ্রি ফ্যাটি অ্যাসিড থেকে 6 থেকে 16 মিলিগ্রাম পার ডেসিলিটার। আচ্ছা, এরপরে আসবে প্লাজমা ফ্রি ফ্যাটি অ্যাসিড পুল। প্লাজমা ফ্রি ফ্যাটি অ্যাসিড পুল বলতে মেইনলি যেটা বোঝায় যে আমাদের বডিতে ফ্যাটি অ্যাসিড তৈরি হবে এবং সেটা খরচ হবে এবং হয়ে যাওয়ার পর আলটিমেটলি কতটুকু পরিমাণ ফ্যাটি অ্যাসিড আমাদের বডিতে নেট থাকলো। তো নেট ফ্যাটি অ্যাসিড পুল হচ্ছে 0.1 থেকে 2 মিলিমোল পার লিটার। এখন এই ফ্যাটি অ্যাসিড
পুলের সোর্স কী কী, মানে কোথা কোথা থেকে ফ্যাটি অ্যাসিডটা আমাদের এই ফ্যাটি অ্যাসিড পুলে আসে। এটা আসতে পারে ভিএলডিএল বা ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন থেকে, অ্যাডিপোজ টিস্যু থেকে আসতে পারে কাইলোমাইক্রন থেকে, আবার শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডের অ্যাবজর্পশনের মাধ্যমেও আসতে পারে, এছাড়াও এন্ডোজেনাস সিনথেসিসের মাধ্যমে আসতে পারে। তো এই জায়গাগুলো থেকে তাহলে ফ্যাটি অ্যাসিডগুলো আমাদের প্লাজমা ফ্যাটি অ্যাসিড পুলে আসে। এবং এটা ইউটিলাইজেশন হয় তিনটা ওয়েতে। ইকোসায়ানাইডের সিনথেসিস হতে পারে, বিটা অক্সিডেশনের মাধ্যমে কিছুটা খরচ হয়ে যায়, এবং অ্যাস্টারিফিকেশন অফ কোলেস্টেরলের মাধ্যমে এটা খরচ হয়ে যায়। তো এরপরে আমরা হচ্ছে ইন্টারমিডিয়ারি মেটাবলিজম অফ লিপিডগুলো পড়ব, অর্থাৎ অ্যানাবলিক কী কী প্রসেস আছে এবং ক্যাটাবলিক কী কী প্রসেস আছে। তো অ্যানাবলিক প্রসেসগুলোর মধ্যে আমরা দেখব যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এই প্রসেসগুলোর নাম মনে রাখা খুবই সহজ। আমরা যে প্লাজমা লিপিডের 4টা কম্পোনেন্ট পড়েছিলাম, সেই 4টার সিনথেসিসই বলা যায় অ্যানাবলিক প্রসেস। তো প্রথমে যদি আমরা চিন্তা করি, আমরা পড়েছিলাম টোটাল কোলেস্টেরল, প্রথমটা ছিল তাহলে কোলেস্টেরল সিনথেসিস। তারপরে দ্বিতীয়টা ছিল আমাদের ফসফোলিপিড, সো বলা যায় ফসফোলিপিড সিনথেসিস। এছাড়াও ট্যাগ সিনথেসিস বলা যায়। আর সবার শেষে ছিল ফ্রি ফ্যাটি অ্যাসিড সিনথেসিস। তো 4টা তো হয়েই গেল। 4টা ছাড়াও আরও আছে এক্সট্রা কিছু, যে কিটোন বডি সিনথেসিস, ইকোসায়ানাইড সিনথেসিস, অ্যান্ড গ্লাইকোলিপিড অ্যান্ড লাইপোপ্রোটিন সিনথেসিস। তো 4টা এবং কিটোন বডি আর ইকোসায়ানাইডটা যোগ করে দিলেই মোটামুটি আমাদের এনাবলিকগুলো সহজেই মনে থাকবে। ক্যাটাবলিকও সেম, আগেই ওই 4টা যে কম্পোনেন্ট তাদের ক্যাটাবলিজমগুলো আমরা পড়ব। যেমন আমরা যদি বলি যে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, যেটার মাধ্যমে ফ্যাটি অ্যাসিডটা ভেঙে যাবে আর কি। তারপরে ডিগ্রেডেশন অফ কোলেস্টেরল, ফসফোলিপিড, তারপর হাইড্রোলাইসিস অফ ট্যাগ টু ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। ট্যাগ ভেঙে সবসময় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হবে। এবং আমাদের সেই কিটোন বডি যেটা ছিল সেটার অক্সিডেশন অফ কিটোন বডি আর ক্যাটাবলিজম অফ লিভার প্রোটিনস। সো তাহলে এগুলোই ইন্টারমিডিয়েট মেটাবলিজম অফ লিপিড। দেন এরপরে আসবো আমাদের 3টা ইম্পর্টেন্ট প্রসেস আছে যেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, মানে শুধু সাধারণ একটা ধারণা রাখতে হবে, কিন্তু ডিটেলস পড়ার প্রয়োজনীয়তা নেই। সেরকমই 3টা প্রসেসের প্রথমেই আছে আমাদের লিপোজেনেসিস। তো নাম শুনেই বোঝা যাচ্ছে লিপোজেনেসিস মানে কি। জেনেসিস মানে আমরা জানি কোনো কিছু তৈরি করা, সো সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিডটাকে বলা হয় লিপোজেনেসিস। তো অবভিয়াসলি এটা অ্যানাবলিক হবে। এটার সাবস্ট্রেট হচ্ছে অ্যাসিটাইল কোয়ে এবং প্রোডাক্ট হচ্ছে মেইনলি পামিটিক অ্যাসিড। সো এখন এখানে প্রশ্ন হতে পারে, পামিটিক অ্যাসিড ছাড়া অন্য কিছু সিনথেসিসকে তাহলে লিপোজেনেসিস বলা যাবে না? না, ব্যাপারটা হচ্ছে যে মেনলি পামিটিক অ্যাসিডটা ফর্ম হয় এবং পামিটিক অ্যাসিড ফর্মের মাধ্যমে পরবর্তীতে অন্যান্য ফ্যাটি অ্যাসিডগুলো সিনথেসিস হয়। তো এটার সাইট ছিল হচ্ছে লিভার, অ্যাডিপোজ টিস্যু, কিডনি, ব্রেন অ্যান্ড ল্যাকটেটিং ব্রেস্ট, আর এটার কম্পার্টমেন্ট হচ্ছে সাইটোপ্লাজম। এক্ষেত্রে লিপোজেনেসিস ক্ষেত্রে 7টা এটিপির প্রয়োজন হয়। একটা পামিটিক অ্যাসিড তৈরি করতে 7টা এটিপি লাগে, কিন্তু এখানে কোনো ধরনের এটিপি তৈরি হয় না। আর এটার রেট লিমিটিং এনজাইমের নাম হচ্ছে অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ। এটার নাম মনে রাখা দরকার নেই, তারপরেও সাধারণ ধারণার জন্য আমরা পড়ে রাখতে পারি। এবং এক্ষেত্রে অ্যাসিটাইল কোয়ে থেকে যখন ম্যালোনিন কোয়েটা প্রডিউস হবে, তখন এখনও কার্বন ডাইঅক্সাইডের সংযোজন ঘটবে এবং একটা এটিপি থেকে একটা এডিপি তৈরি হবে। সেই ক্ষেত্রে এই অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ এনজাইমটা রেট লিমিটিং এনজাইম হিসেবে ভূমিকা রাখে। দেন তারপরে আমাদের আরেকটি ইম্পর্টেন্ট প্রসেস আছে, সেটা হচ্ছে ট্যাগ সিনথেসিস বা ট্রাই এসাইল গ্লিসারল সিনথেসিস। আমরা জানি যে লিপিডের মূল উপাদান বলতে যেটা বোঝায় বা সেটাই আর কি ট্যাগ আর কি। তো এটার নেচার অবভিয়াসলি অ্যানাবলিক হবে। এক্ষেত্রে সাবস্ট্রেট হচ্ছে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল, কারণ আমি আগেও বলেছি যে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল মিলেই ট্যাগটা তৈরি হবে। এবং প্রোডাক্ট অবভিয়াসলি ট্যাগ বা ট্রাইএসাইল গ্লিসারল। এটার সাইট হচ্ছে লিভার, অ্যাডিপোজ টিস্যু, এন্টেরোসাইট, ল্যাকটেটিং ব্রেস্ট। আমরা একটু খেয়াল করে দেখব যে লিপোজেনেসিস বা লাইপোজেনেসিসে কিন্তু কিডনি আর ব্রেন ছিল, আর এখানে কিন্তু তার বদলে জাস্ট এন্টেরোসাইট হয়েছে, কিডনি আর ব্রেন কিন্তু এখানে নেই। তো এটার কম্পার্টমেন্ট হচ্ছে সাইটোপ্লাজম। এখানে কোনো ধরনের এটিপির জেনারেশনও হয় না, কোনো ধরনের
এটিপি ইউটিলাইজেশনও হয় না। তবে এখানে একটা ব্যাপার আছে যে এখানে একটা এটিপি থেকে একটা এডিপি এবং একটা এটিপি থেকে একটা এএমপি তৈরি হয়। এখানে আসলে যে ইনঅর্গানিক ফসফেটের প্রডিউস হয় সেটাই কাজে লাগে। তারপরেও আমরা এটাকে একটা হিসেবে পড়ে রাখতে পারি যে এখানে দুইটা এটিপি আসলে নিড হচ্ছে, কিন্তু ডিরেক্টলি আর কি খরচ হচ্ছে না। তারপরে এখানে যে রেট লিমিটিং এনজাইম আছে সেটা হচ্ছে গ্লিসারল 3-ফসফেট অ্যাসাইল ট্রান্সফারেজ। এখানে গ্লিসারল 3-ফসফেট থেকে যখন ট্যাগ ফর্ম হয় তখন তিনটা ফ্যাটি অ্যাসাইল কোয়ে ভেঙে তিনটা শুধু কোয়ে গ্রুপ তৈরি হয় এবং যে ফসফেটটা সেটা বের হয়ে যায়। সব শেষে আরেকটা ইম্পর্টেন্ট প্রসেস সেটা হচ্ছে লাইপোলাইসিস। লাইপোলাইসিস মানে হচ্ছে যে ব্রেকডাউন অফ ফ্যাটি অ্যাসিড বা ব্রেকডাউন অফ ট্যাগকে মেনলি আর কি লাইপোলাইসিস বোঝায়। এখানে নেচার তো ক্যাটাবলিক, এটা পুরি ট্যাগ সিনথেসিসের অপোজিট বলা যায়, যে এখানে ট্যাগ হবে সাবস্ট্রেট আর প্রোডাক্ট হবে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। এটার কম্পার্টমেন্ট জাস্ট দুইটা, অ্যাডিপোস টিস্যু অ্যান্ড লিভার এটার সাইড দুইটা, অ্যাডিপোস টিস্যু অ্যান্ড লিভার, এবং কম্পার্টমেন্ট হচ্ছে সাইটোপ্লাজম। এখানেও কোনো এটিপির প্রোডিউস হয় না, কোনো এটিপি নিডও হয় না। এটার এনজাইমটার নাম হচ্ছে হরমোন সেন্সিটিভ লাইপেজ। রেট লিমিটিং এনজাইম হচ্ছে হরমোন সেন্সিটিভ লাইপেজ। যখন ট্যাগ বা ট্রাইঅ্যাসাইল গ্লিসারল থেকে ড্যাগ বা ডাইঅ্যাসাইল গ্লিসারল ফর্ম হবে, অর্থাৎ একটা অ্যাসাইল গ্রুপ কমে যাচ্ছে ফ্যাটি অ্যাসিডের মাধ্যমে, তখন এই হরমোন সেন্সিটিভ লাইপেজটা কাজ করে। এবার সর্বশেষে আমাদের লিপিড মেটাবলিজমে যদি একটা গুরুত্বপূর্ণ টপিক বলা হয় তাহলে সেটার নাম যেটা বিটা অক্সিডেশন, সেটা সম্পর্কে আমরা পড়ব। প্রথমেই বিটা অক্সিডেশনে আমরা দেখব এটার নর্মালি আমাদের কী কী জ্ঞান আছে। তো বিটা অক্সিডেশন অবভিয়াসলি ক্যাটাবলিক প্রসেস, কারণ এটার মাধ্যমে এটিপি জেনারেট হয়। এটার মাধ্যমে ফার্স্টে হচ্ছে সাবস্ট্রেট হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং প্রোডাক্ট হিসেবে আমি লিখেছি অ্যাসিটাইল কোয়ে। সো অ্যাসিটাইল কোয়েটাই পরবর্তীতে এটিপি জেনারেট করবে, এবং এছাড়াও কিছু NADH2 এবং FADH2 তৈরি হয়, যেখান থেকে পরবর্তীতে এটিপি তৈরি হবে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে। আর এখানে সাইড হচ্ছে লিভার, হার্ট, স্কেলেটাল মাসল, অ্যাডিপোস টিস্যু, কিডনি, লাং, টেস্টিস, ইটিসি। বিটা অক্সিডেশনটা মেইনলি হবে মাইটোকন্ড্রিয়া, যদিও ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশন প্রসেসটা শুরু হবে সাইটোপ্লাজমে, বাট বিটা অক্সিডেশন বলতে যে প্রসেসটা বোঝায় সেটা হয় মাইটোকন্ড্রিয়াতে। আচ্ছা, এটার এটিপি কতটুকু প্রডিউস হবে সেটা আসলে কার্বন নাম্বারের উপর ডিপেন্ড করবে, যে কত কার্বনের ফ্যাটি অ্যাসিড আমাদের বিটা অক্সিডেশন অংশগ্রহণ করছে। যত কার্বনের ফ্যাটি অ্যাসিড অংশগ্রহণ করবে সেই অনুযায়ী এটিপির প্রোডাকশনটা হবে। এজন্য আমি এখানে ডিরেক্টলি কোনো প্রোডাকশন লিখিনি। এখানে রেট লিমিটিং এনজাইমের নাম হচ্ছে কার্নেটিন অ্যাসাইল ট্রান্সফারেজ। সো এই কার্নেটিন অ্যাসাইল ট্রান্সফারেজটা কোনো একটা রিয়াকশনের এনজাইম হিসেবে ব্যবহার হয় না, এটা বেশ 2-3টা রিয়াকশনের সমন্বয় রূপে একটা এনজাইম। তো যে সমন্বয়টাকেই বলা হয় কার্নেটিন শ্যাটল মেকানিজম। আমরা একটু পরেই ওটার সম্পর্কে ডিটেলস পড়তে যাচ্ছি। আমরা পড়ব সেই বহুল কাঙ্ক্ষিত আমাদের একটা প্রসেস যেটা হচ্ছে বিটা অক্সিডেশন। তো প্রথমেই আমরা বিটা অক্সিডেশনের সাধারণ যে ধর্মগুলো সেগুলো সম্পর্কে জেনে এসেছি। এখন আমরা জানবো বিটা অক্সিডেশনের ডেফিনেশনটা কি। ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ ফ্যাটি অ্যাসিড ইন দ্য ফর্ম অফ অ্যাসিটাইল কোয়ে আর ব্রোকেন ডাউন ইন্টু মাইটোকন্ড্রিয়া টু জেনারেট অ্যাসিটাইল কোয়ে হুইচ ইজ দ্য এন্ট্রি মলিকিউল অফ TCA সাইকেল। অর্থাৎ ফ্যাটি অ্যাসিডটা ভেঙে গিয়ে বা এটার অক্সিডেশনের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে এবং এটা পরবর্তীতে TCA সাইকেলে যাওয়ার মাধ্যমে এনার্জি প্রডিউস করবে। তো এটার মাধ্যমে আসলে ফ্যাটি অ্যাসিড থেকে আমরা এনার্জি পেয়ে থাকি। আমরা জানি যে কার্বোহাইড্রেট থেকে এনার্জি আমরা পাই হচ্ছে TCA সাইকেলের মাধ্যমে, তারপর প্রোটিনটাও ডিঅ্যামিনেশন, ট্রান্সঅ্যামিনেশন এগুলোর মাধ্যমে, এবং পরবর্তীতে TCA সাইকেলে যে আমাদের শক্তি উৎপন্ন করে। তো ফ্যাটি অ্যাসিডও বিটা অক্সিডেশনের মাধ্যমে TCA সাইকেলে গিয়ে পরবর্তীতে শক্তি উৎপন্ন করবে। তো এটার ক্ষেত্রে প্রথমেই এটার
ফ্যাটি অ্যাসিড যেটা বিটা অক্সিডেশন অংশগ্রহণ করবে তার অ্যাক্টিভেশনের প্রয়োজন, মানে তাকে অ্যাক্টিভ হতে হবে। সেটা প্রথমে ইনঅ্যাক্টিভ থাকে, সেটাকে অ্যাক্টিভ হতে হবে। তো এই অ্যাক্টিভটা হবে হচ্ছে সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে ফ্যাটি অ্যাসিডটা ফ্যাটি অ্যাসাইল কোয়েতে পরিণত হবে। এক্ষেত্রে এনজাইমের নাম হচ্ছে থায়োকাইনেজ বা ফ্যাটি অ্যাসাইল কোয়ে সিনথেটেজও বলে এই এনজাইমটাকে। তো এখানে একটা এটিপি ভেঙে একটা এএমপি তৈরি হবে। আমি আবারও বলছি, এই অ্যাক্টিভেশনটা হবে সাইটোপ্লাজমে, বাট মেইন বিটা অক্সিডেশন প্রসেসটা হবে মাইটোকন্ড্রিয়াতে। এরপরে আমি এই যে একটা মাইটোকন্ড্রিয়া এঁকেছি, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন, এইটা হচ্ছে ইনার মেমব্রেন, এবং ভিতরেরটা হচ্ছে ম্যাট্রিক্স। আর এই যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে ইনার এই জায়গাটাকে বলা হচ্ছে যে স্পেস বিটুইন টু মেমব্রেন, মানে আউটার আর ইনার মেমব্রেনের মাঝখানের স্পেস। কার্নিটিন শাটল মেকানিজম, যেটা সম্পর্কে আমি আগেও বলেছি, সেটা নিয়ে এখন পড়বো। যে এই যে ফ্যাটি অ্যাসিড কোয়েটা প্রডিউস হলো, এটা কিন্তু ডিরেক্টলি মাইটোকন্ড্রিয়া যেতে পারবে না, কারণ এটা মাইটোকন্ড্রিয়াল যে মেমব্রেন সেখানে আর কি অভেদ্য বলা যায় বা ইমপারমিয়েবল, ওর মাইটোকন্ড্রিয়াতে প্রবেশের কোনো অনুমতি নেই। তো ও কীভাবে যাবে? ওকে তো যেতে হবে মাইটোকন্ড্রিয়ার ভিতরে, যাতে এখানে বিটা অক্সিডেশনে সে অংশগ্রহণ করতে পারে। সেক্ষেত্রে সে কী করবে? আউটার মাইটোকন্ড্রিয়াল যে মেমব্রেন, মানে এই মেমব্রেনটাতে এখানে এসে সে প্রথমে ওখানে একটা রিসেপ্টর থাকে বা একটা প্রোডাক্ট থাকে যেটার নাম হচ্ছে কার্নিটিন। সেই কার্নিটিনের সাথে বাইন্ড করবে। এই কার্নিটিনের সাথে বাইন্ড করলে এখানে একটা এনজাইম কাজ করবে যেটার নাম হচ্ছে ফ্যাটি অ্যাসাইল ট্রান্সফারেজ 1, এবং এখান থেকে এই কোয়ে গ্রুপটা বের হয়ে যাবে। আমি আবার বলছি, এই যে ফ্যাটি অ্যাসাইল কোয়ে এবং কার্নিটিন, এখান থেকে জাস্ট এই কোয়ে গ্রুপটা বের হয়ে যাচ্ছে। সো কোয়ে গ্রুপ বের হয়ে গেলে এখানে কি থাকবে? ফ্যাটি অ্যাসাইল কার্নিটিন। এখন এই ফ্যাটি অ্যাসাইল কার্নিটিনটা আবার ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে ঢুকতে পারে। সো এই ফ্যাটি অ্যাসাইল কার্নিটিনটা ট্রান্সলোকেজ এনজাইমের সাহায্যে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন দিয়ে ম্যাট্রিক্সে প্রবেশ করতে পারবে। এবং পরবর্তীতে কিন্তু এই ফ্যাটি অ্যাসাইল কার্নিটিন হিসেবে তো আমার আসলে কোনো লাভ নেই, কারণ আমাদের আসলে কাজ করবে এখানে ফ্যাটি অ্যাসাইল কোয়ে। সো এজন্য এটা আবার ফ্যাটি অ্যাসাইল ট্রান্সফারেজ টু এনজাইমের মাধ্যমে ভেঙে যাবে এবং এখানে একটা কোয়ের সংযোগ হবে। সো ফ্যাটি অ্যাসাইল কার্নিটিনের সাথে যদি একটা কোয়ে যুক্ত হয়, হয়ে এটা তৈরি করবে ফ্যাটি অ্যাসাইল কোয়ে এবং কার্নিটিন। এই যে কার্নিটিনটা, সেটা পুনরায় আবার এই যে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন আর ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মধ্যে যে স্পেস, সেখানে চলে যাবে, যাতে কিনা সে আবার অন্য আরেকটা ফ্যাটি অ্যাসাইল কোয়েকে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ভিতরে আনতে সাহায্য করতে পারে। তো এই যে পুরো মেকানিজম, এটাই হচ্ছে কার্নিটিন শাটল মেকানিজম। আর এইটাই মেইনলি আমাদের যে রেট লিমিটিং স্টেপ বলা হয় বিটা অক্সিডেশনের, সেটা। তো এরপরে আমরা ম্যাট্রিক্সে সেই বিটা অক্সিডেশনের আসল প্রসেসের ভিতরে ঢুকে যাব, যেখানে ফ্যাটি অ্যাসাইল কোয়ে থেকে আমাদের এনার্জি প্রডিউস এর জন্য অ্যাসিটাইল কোয়েটা প্রডিউস হবে। তো এই যে বিটা অক্সিডেশন, এটা 4টা প্রসেসে বা 4টা ধাপে হবে। প্রথম ধাপে অক্সিডেশন হবে, বা যেটার আরেকটা নাম হচ্ছে ডিহাইড্রোজিনেশন, মানে হচ্ছে হাইড্রোজেন আয়নে সরে যাবে আর কি। দেন হাইড্রেশন বা অ্যাডিশন অফ ওয়াটার বলা হয় একে। দেন অক্সিডেশন, আবার একটা অক্সিডেশন হবে, এবং ক্লিভেজ অফ টার্মিনাল 2 কার্বন টু প্রডিউস অ্যাসিটাইল কোয়ে। এখানে আমি আবারও বলছি, এখানে টার্মিনাল 2টা কার্বনের ভাঙন হবে, মানে 2টা কার্বন ভেঙে আলাদা হয়ে যাবে। ফ্যাটি অ্যাসিডের একটা ফ্যাটি অ্যাসিড যদি 18টা কার্বন থাকে, এই ধাপে এসে 2টা কার্বন ভেঙে আলাদা হয়ে যাবে, অর্থাৎ থাকবে আর 16টা কার্বন। এবং এই 2টা কার্বন ভেঙে কি তৈরি করবে? অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে। আমরা জানি অ্যাসিটাইল কোয়ের কার্বন সংখ্যা 2। তো এই 2টা কার্বন গিয়ে আলটিমেটলি অ্যাসিটাইল কোয়ে প্রডিউস করবে। তো ফ্যাটি অ্যাসিড কোয়েটা ছিল ম্যাট্রিক্সে আসার পর, এটার আমি বলেছিলাম প্রথম স্টেপে হবে অক্সিডেশন বা ডিহাইড্রোজেনেশন রিঅ্যাকশন। সো ডিহাইড্রোজেনেশন রিঅ্যাকশন মানে এই যে এফএডি থেকে FAD2H তৈরি হচ্ছে। সো তাহলে আমরা দেখলাম যে বিটা অক্সিডেশনের একটা সাইকেলে একটা এফএডি থেকে একটা FAD2H তৈরি হলো, এবং একই সাথে প্রডিউস হবে আলফা বিটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কোয়ে।
দেন পরের স্টেপে হবে হাইড্রেশন বা অ্যাডিশন অফ ওয়াটার, কোনো পানি যুক্ত হয়ে বিটা হাইড্রোক্সি ফ্যাটি অ্যাসিড কোয়ে পরিণত করবে। অর্থাৎ এটা আগে ছিল আনস্যাচুরেটেড, পরবর্তীতে এটা বিটা হাইড্রোক্সি, মানে এই যে পানি যোগ হওয়ার কারণে হাইড্রোক্সি গ্রুপটা এসেছে। এবং তারপরে এটা আবার এগেইন অক্সিডেশন বা ডিহাইড্রোজেনেশন বিক্রি হবে, অর্থাৎ এনএডি থেকে একটা NAD2H তৈরি হবে। তার পরবর্তীতে এটা পরিণত হবে বিটা কিটো ফ্যাটি অ্যাসিড কোয়েতে। এবং এই যে বলেছিলাম যে এটা শেষে দুইটা কার্বন বিভাজন হবে, এটা হচ্ছে সেই রিয়াকশন যেটার মাধ্যমে এই যে দুই অ্যাসিটাইল কোয়ে রূপে দুইটা কার্বন বের হয়ে গেল এবং পরবর্তীতে তৈরি করলো আবার ফ্যাটি অ্যাসিড কোয়ে। এখানে খেয়াল রাখতে হবে এই যে ফ্যাটি অ্যাসিড কোয়ে ছিল এবং এই ফ্যাটি অ্যাসিড কোয়ে, এই দুটোর কার্বন কিন্তু এক না। এটার যদি কার্বন 18টা হয়, এটার কার্বন হবে 16টা, অর্থাৎ এখানে 2 কার্বন লেস। তাহলে যদি 18টা কার্বনের আমরা কোনো কিছু বিটা অক্সিডেশন চিন্তা করি, তাহলে এরকম যখন ঘুরতে 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 যখন এখানে এসে 4 কার্বন থাকবে, তখন কিন্তু আলটিমেটলি ভেঙে দুইটা জিনিস তৈরি হবে, দুইটাই কিন্তু অ্যাসিটাইল কোয়েই তৈরি হবে। কেন কি ওই অ্যাসিটাইল কোয়ের কিন্তু পরবর্তীতে আর ক্ষমতা থাকবে না পুনরায় রিয়াকশন করার, কারণ এই যে এই ফ্যাটি অ্যাসিড কোয়ে যেটা থাকবে এটার মিনিমাম 4 কার্বন বিশিষ্ট হইতে হবে। কারণ এটা যদি মিনিমাম 4 কার্বন বিশিষ্ট না হয়, তাহলে তো বিক্রিয়া শেষে 2 কার্বন ভেঙে নতুন একটা 2 কার্বনের প্রোডাক্ট তৈরি করতে পারবে না, একটা অ্যাসিটাইল কোয়ে বাদ দিতে পারবে না, ক্লিভেজ হতে পারবে না। সো 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে কিন্তু পরবর্তীতে আর এই সাইকেলে অংশগ্রহণ করতে পারবে না, কারণ বিক্রিয়ার নিয়মই হচ্ছে যে বিক্রিয়ার শেষে যে ধাপটাতে ক্লিভেজ হবে, সেই ধাপটাতে ক্লিভেজের মাধ্যমে 2 কার্বন বের হয়ে যাবে এবং একটা অ্যাসিটাইল কোয়ে প্রডিউস করবে। তো এটার সাবস্ট্রেটটাই যদি থাকে 2 কার্বন, তাহলে এটা আবার কি করে নতুন করে 2 কার্বন বিশিষ্ট কোনো একটা জিনিস প্রডিউস করবে। এবার আমরা পড়ব যে কিভাবে একটা ফ্যাটি অ্যাসিড থেকে, মানে একটা 18 কার্বন বা 16 কার্বন বা 17 কার্বন ফ্যাটি অ্যাসিড থেকে ঠিক কতটি এটিপি প্রডিউস হয় বিটা অক্সিডেশনের মাধ্যমে, সেটার একটা হিসাব। তো এটার হিসাবকে সাধারণত 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে জোড় কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের হিসাব, আর একটা হচ্ছে বেজোড় কার্বন বিশিষ্ট। তো আমরা যদি ফার্স্টে জোড় কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের হিসাব করি, তো এখানে সাইকেল হবে 9টা। আমি এখানে 18 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড নিয়েছি উদাহরণস্বরূপ। এখানে 16 কার্বন, 14 কার্বন, 12 কার্বনও হতে পারে, কিন্তু 2 কার্বন কিন্তু হওয়া সম্ভব না, আমি আগেও বলেছি। সো এখানে আমি একটা কার্বন এঁকেছি, একটা ফ্যাটি অ্যাসিড এঁকেছি, এই যে এটা সেই অ্যাসাইল গ্রুপ এঁকেছি, অ্যাসিটাইল গ্রুপ যেটাকে বলে CH3CO, এবং বাকিটা এখানে মোটমাট আমি 18টা কার্বন দিয়ে নিয়েছি। এখানে কার্বনের সাথে সংযুক্ত হাইড্রোজেনগুলো দেইনি ইচ্ছা করে, যাতে হিসাব মানে দেখতে অসুন্দর হয়ে যাবে এবং অনেক বেশি একটা জগা খিচুড়ির মতন একটা অবস্থা হবে, তার জন্য আমি হাইড্রোজেনগুলো হিসাবের সুবিধার্থে আমি এখানে উল্লেখ করিনি। সো আমি দেখলাম যে প্রথমে যখন একবার একটা সাইকেল হলো বিটা অক্সিডেশনের, তো বিটা অক্সিডেশনের একটা সাইকেল হয়ে গেলে এই যে 2টা কার্বন ক্লিভেজ হয়ে নতুন একটা অ্যাসিটাইল গ্রুপ প্রডিউস হলো, শেষ। তারপরে সেকেন্ড সাইকেলে আবার 2টা কার্বন বের হয়ে গেল, থার্ড সাইকেলে আবার 2টা কার্বন, ফোর্থ সাইকেলে আবার 2টা কার্বন, এইভাবে করে করবে একটা 18 কার্বন ফ্যাটি অ্যাসিডের আলটিমেটলি এই যে ভেঙে গিয়ে একটা অ্যাসিটাইল কোয়ে প্রডিউস হবে। তো এখানে সাইকেল মোট কয়টা প্রডিউস হলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, সরি 9টা সাইকেল প্রডিউস হলো। আমি আবার গুণে দেখাচ্ছি, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। তো তাহলে একটা 18 কার্বন ফ্যাটি অ্যাসিডের যখন বিটা অক্সিডেশনে ঢুকবে, তখন এই যে এইরকম সাইকেল হবে আর কি, 9টা সাইকেল হবে এরকম। তো এই জন্য আমি লিখেছি 9টা সাইকেল। সো 9টা সাইকেলে তাহলে কয়টা অ্যাসিটাইল কোয়ে প্রডিউস হবে? অবভিয়াসলি 9টা অ্যাসিটাইল কোয়ে প্রডিউস হবে, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে অ্যাসিটাইল কোয়ে 9টা প্রডিউস হলেও Fe2H এবং Na2H কিন্তু 8টা প্রডিউস হবে, একটা কম। কারণ এই যে শেষে যে অ্যাসিটাইল কোয়েটা প্রডিউস হবে,
শেষে কিন্তু এখানে 2টা অ্যাসিটাইল কোয়ে প্রডিউস হবে। সো সেই হিসাবে 8 সাইকেল থেকে 8টা এবং শেষের এখানে একটা থাকবে, ওই জন্য 9টা। এখানে কিন্তু এই পরবর্তী যে অ্যাসিটাইল কোয়েটা প্রডিউস হবে একদম শেষে, সেটা কিন্তু পুনরায় আবার বিটা অক্সিডেশন অংশগ্রহণ করতে পারবে না, যে সে অংশগ্রহণ করে FeD2H আর NAD2H তৈরি করলো। তার মানে 18কে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই থাকে 9, তার মানে 8টা অ্যাসিটাইল কোয়ে পর্যন্ত সে FeD2H এবং NAD2H প্রডিউস করতে পারবে, কিন্তু যে 9 নাম্বার যেটা তৈরি হবে সেটা কিন্তু পুনরায় সাইকেলে যেতে পারছে না। সো সে যেহেতু সাইকেলে ঢুকতেই পারছে না, তাহলে সে কীভাবে FeDH2 এবং NADH2 প্রডিউস করবে? তার জন্য এখানে FeD2H2 প্রডিউস হবে 8টা এবং NAD2H2 প্রডিউস হবে 8টা। সো আমরা জানি যে অ্যাসিটাইল কোয়ে থেকে আলটিমেটলি 12টা এটিপি পাওয়া যায়। তোমাদের যদি মনে থাকে যে আমরা যখন কার্বোহাইড্রেট মেটাবলিজম পড়েছিলাম তখন আমরা হিসাবে দেখেছিলাম যে একটা অ্যাসিটাইল কোয়ে থেকে 12টা এটিপি তৈরি হয়, আর FeD2H থেকে যে 2টা হয় এবং NAD2H থেকে হয় 3টা। সো আলটিমেটলি আমরা এখান থেকে 108, 16, 24 এবং সর্বমোট 148টা এটিপি পেলাম। তার মানে একটা জোড় কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের হিসাবটা এরকম। তো এটা যদি 16 কার্বন হতো তাহলে হিসাবটা কেমন হতো? এখানে সাইকেল হতো অবশ্যই 8টা, অ্যাসিটাইল কোয়ে প্রডিউস হতো 8টা এবং FeDH2H হতো 7টা এবং NAD2H হতো 7টা। তো ওইভাবে তারপরে আমরা আবার হিসাব করতাম। এখন কিছু কিছু বইয়ে, যে বইগুলো নতুন, মানে নতুন বলতে খুব রিসেন্ট এসেছে, সেসব বইয়ের ক্ষেত্রে এই হিসাবের ক্ষেত্রে একটা জিনিস দেওয়া আছে যে আমরা জেনে এসেছি FeD2H সমান 2টা এটিপি, কিন্তু সেসব বইয়ে দেওয়া 1.5টা এটিপি এবং NAD2H2 সমান 3টার বদলে দেওয়া আছে 2.5টা এটিপি। সো এই হিসেবটা করে যদি তুমি এটিপি ক্যালকুলেশন করো তাহলেও কোনো সমস্যা নেই, আর এটা যেটা পুরানো হিসাব এই অনুযায়ী এটিপি ক্যালকুলেশন করলেও কোনো সমস্যা নেই। তবে তোমাকে জেনে রাখতে হবে যে আরও একটা পদ্ধতি আছে। সো যদি কোনো টিচার এই এটিপি সংখ্যা থেকে কম এটিপি সংখ্যা বলে তাহলে কিন্তু ঘাবড়ানো যাবে না যে না ম্যাডাম কি তাহলে ভুল বলো, না অবশ্যই সে ভুল বলেনি, সে ওই নতুন নিয়ম অনুসরণ করেছে। তো তোমার যেটাতে কমফোর্ট ফিল করো সেটাই। তবে যদি কোনো টিচার বাধ্যবাধকতা হিসেবে সেট করে দেয় যে তোমাকে নতুন নিয়ম হিসাব করতেই হবে, তখন তোমাকে অবশ্যই নতুন নিয়ম অনুযায়ী ক্যালকুলেশনটা করতে হবে। এটা কিন্তু শুধু বিটা অক্সিডেশনের ক্ষেত্রে না, বরং TCA সাইকেল থেকে আমরা যে এটিপির হিসাবটা করে থাকি সেখানেও সেম জিনিসটা যদি কোনো টিচার মানতে বলে তাহলে মানতে হবে। তো আমরা তো এটা তো দেখলাম আমরা জোড় কার্বনে, এবার দেখে আসি আমরা বেজোড় কার্বনে কী অবস্থা হয়। এই যে আমি একটা বেজোড় কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড এঁকেছি, তো এখানে আমি বেজোড় কার্বনটা ধরেছি 17 কার্বন। সো 17 কার্বন ধরলে আমি আবার সেমভাবে চিন্তা করব যে প্রথমে যখন একটা বিটা অক্সিডেশনের একটা সাইকেল হবে তখন 2টা কার্বন বাদ হয়ে যাবে, তারপরে আবার 2টা, তারপরে আবার 2টা, এভাবে করে 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 আলটিমেটলি কিন্তু লাস্টে আগে ছিল 2টা, কিন্তু এখন পরবর্তী থাকবে 3টা কার্বন। এবং এখানে সাইকেল যদি আমি হিসাব করি তাহলে কয়টা সাইকেল হচ্ছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, এখানে কিন্তু সাইকেল থাকছে 7টা। তো তাহলে আর লাস্টে যে প্রোপিনাইল কোয়েটা প্রডিউস হচ্ছে, প্রোপিনাইল কোয়ে কিন্তু 3 কার্বন বিশিষ্ট। আমরা কিন্তু বলেছিলাম যে আগে যে ন্যূনতম 4 কার্বন বিশিষ্ট হওয়া লাগবে যদি এটা পুনরায় বিটা অক্সিডেশনে যেতে হয়, কারণ 4 কার্বন না হলে কিন্তু সেটা ভেঙে 2 কার্বন তৈরি করতে পারবে না। এটা যদি 3 কার্বনও হয় তাহলে এটা ভেঙে একটা 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে প্রডিউস করলো, আর একটা 1 কার্বন বিশিষ্ট যৌগ তৈরি করলো, কিন্তু আসলে 1 কার্বন বিশিষ্ট কোনো যৌগের কিন্তু অস্তিত্ব নেই। সো তার মানে মিনিমাম 4 কার্বন হওয়া লাগবে যদি তাকে বিটা অক্সিডেশনে পুনরায় যেতে হয়। তার মানে এই 3 কার্বনটা পুনরায় বিটা অক্সিডেশনে যেতে পারবে না। তো এই 3 কার্বন বিশিষ্ট যৌগটাকে বলা হয় প্রোপিনাইল কোয়ে। এটা পরবর্তীতে সাকসিনাইল কোয়ে হয়ে গ্লুকোনিওজেনেসিসের ইন্টারমিডিয়েট সাবস্ট্রেট হিসেবে কাজ করবে। আমরা কিন্তু পড়েছিলাম যে সাকসিনাইল কোয়েটা TCA সাইকেলের একটা অন্যতম ইন্টারমিডিয়েটস, এবং এটা বিটা অক্সিডেশনের মাধ্যমে যদি ওট কার্বন বা বিজোড় কোনো কার্বনের ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশন হয় সেক্ষেত্রে তৈরি হতে পারে। আবার এই সাকসিনাইল কোয়ের TCA সাইকেলেও চলে যেতে পারে, আবার এটা গ্লুকোনিওজেনেসিসেও যেতে পারে। গ্লুকোনিওজেনেসিস যে সাকসিনেট ফিউমাইড হিসেবে সাবস্ট্রেট হিসেবে ইউজ হয় সেখানেও ইউজ হতে পারে।
তো তাহলে এখানে সাইকেল হলো 7টা, অর্থাৎ বেজোড়ের ক্ষেত্রে আমরা প্রথমে এটাকে এখান থেকে 3 বাদ দিয়ে নেব। যে 17 থেকে 3 বাদ দিয়ে নিলে আমরা পাবো 14। 14কে আমরা পরে 2 দিয়ে ভাগ দিয়ে পাবো 7। তারপরে সাইকেল হবে 7টা, সো অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে 7টা, এবং এফিডি টুইস্ট হবে একটা একটা করে কম, মানে 6টা। তো তারপরে বাকিটা তো নর্মাল হিসাব, যে একটা অ্যাসিটাইল কোয়ে থেকে আসবে 12টা, এবং বাকি থেকে এফিডি টু এস থেকে 2টা এবং এনএ টু এস থেকে 3টা, এবং আলটিমেটলি এইটা এটিপি হিসাব। সো এই এটিপি ক্যালকুলেশনটা পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা প্রচুর পরিমাণে আসে পরীক্ষায়। তো এই অড কার্বন এবং ইভেন কার্বনের জন্য এটিপি ক্যালকুলেশনটা ভালো করে পড়ে রাখতে হবে। এছাড়াও লিপিড অ্যাবজর্পশনে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বাকি আছে, সেটা হচ্ছে স্টেটোরিয়া। এটা হচ্ছে যদি এক্সেস পরিমাণ লিপিড ফিসেস দিয়ে এক্সক্রিট হয়ে যায়, সেক্ষেত্রে এটাকে বলা হয় স্টেটোরিয়া। অর্থাৎ লিপিড যদি ঠিক মতন অ্যাবজর্পশন না হয়ে ফিক্যাল এক্সক্রিয়েশন হয়ে যায়, তখন এটাকে বলা হয় স্টেটোরিয়া। ঠিক আছে, সবাইকে তাহলে ধন্যবাদ। লিপিড মেটাবলিজমের পরবর্তী ক্লাস